আজকে শহীদ আসিফের মসজিদে আসসালামু আলাইকুম। আমি সবচেয়ে প্রথম শহীদ আসিফুল জিয়ার প্রতি অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যে লোকটির জন্ম না হলে আজকে এই আধুনিক বাংলাদেশের জন্ম হতো না। যে লোকটির জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা আসতো না। যে যত কথাই বলুন, আমরা আমাদের কথা বলেই যাব, আমি আমার কথা বলেই যাব। আওয়ামী লীগের নেতৃত্বে বলতে চেয়েছিলেন শহীদ আসিফুল জিয়া রহমান এই স্বাধীনতার কোন অনুষ্ঠান নয়, কিন্তু আমরা বলতে চাই যে শহীদ আসিফুল জিয়া রহমান যদি স্বাধীনতা ঘোষণা না দিতেন এই দেশ স্বাধীন হতো না। শহীদ আসিফুল জিয়া রহমান যদি যুদ্ধ না করতেন এই দেশ স্বাধীন হতো না। বাংলাদেশে যেগুলি সেক্টর ছিল যুদ্ধের, প্রত্যেকটা সেক্টর অফিস, সেক্টর কমান্ডার অফিস ছিল ভারতের ভিতরে অভ্যন্তরে। একমাত্র শহীদ আসিফুল জিয়া রহমানের সেক্টর ছিল সিলেটে, আমাদের বাংলাদেশের অভ্যন্তরে, এবং সেখান থেকে তিনি যুদ্ধ করেছেন। উনি শুধু সেক্টর কমান্ডার ছিলেন না, উনি সবাই যুদ্ধ করেছেন অস্ত্র হাতে। ভাই, আমি কথাটা বলার আগে বলে নিলাম, যেহেতু আমার নেতা শহীদ আসিফুল জিয়া রহমান, আজকে আমি সেই সঙ্গে গভীর দুঃখের সঙ্গে স্মরণ করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি শহীদ আসিফুল জিয়ার ধরিয়ে দেওয়া মশাল হাতে নিয়ে দীর্ঘদিন লড়াই যুদ্ধ করে জীবনের ঝুঁকি নিয়ে এই দেশটাকে রক্ষা করেছেন, এদেশের গণতন্ত্র রক্ষার জন্য যুদ্ধ করেছেন। তিনি আজকে আমাদের মাঝে নেই। 40 বছরের ব্যবধানে, 40 কিংবা 41 আমার হিসেবে একটু বলতে পারে ব্যবধানে বাংলাদেশ দুইজন মহান রাষ্ট্রনায়ক হারালো। আবার কেউ আসবে কিনা জানি না, কবে আসবে তা আমরা জানি না, বলতে পারবো না। বাংলাদেশ একটা যখনই ক্রান্তি লগ্নে ছিল পড়েছে, তখনই প্রয়োজন পড়েছিল শহীদ আসিফুল জিয়া রহমানের, তখনই প্রয়োজন পড়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আজকে আমরা আরেকটি ক্রান্তি লগ্ন অতিক্রম করছি। ভাইরা, এই ক্রান্তি লগ্ন আমরা আমাদের দেশে, আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ক্রান্তি লগ্ন পার করতে চাই, এবং আমাদের পার করতে হবে। আমি আজকে আমার নেতৃবৃন্দ এখানে আছেন, আমি ওনাদের কাছে একটি অভিযোগ করবো না, আমি আমার আশঙ্কার কথা ব্যক্ত করছি, যেটা আমি শুনেছি এবং আমি বুঝতে পারছি। আমি আশা করি ব্যাপারে ওনারা ব্যবস্থা নেবেন। আমি সকলের সামনে বলছি, কিছু কিছু এই নির্বাচনে কিছু কিছু সিট, কিছু কিছু দলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরদস্তি করে। আমি আশঙ্কা করছি এবং আমি শুনেছি, আমি জেনেছি, আমি প্রমাণ দিতে পারবো না শেষ হওয়ার পর্যন্ত, কিন্তু কথাটা বাস্তব। দুটি রাজনৈতিক দল, একটি দল বড়, আরেকটি দল তাদের বাচ্চা, আমি নাম বলতে চাই না। একটি হলো বাচ্চা, আরেকটি বড়। বাচ্চাদের সব সিট পেতে হবে, এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে, সরকারের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে
এই ছিদ্র জিতে যাবে, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে এবং যাতে এই ধরনের লোকগুলো সেই মূল এবং তার বাচ্চা তারা যেন ক্ষমতা আসতে পারে, এই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন এদের নির্বাচনী প্রক্রিয়া এবং প্রচারণা অত্যন্ত দুর্বল, নাই বললেই চলে। তারপরেও তারা হুঙ্কার ছাড়ে তারা এই ক্ষমতায় যাবে, তারাই জিতবে, তারাই দেশ চালাবে। কি করে সম্ভব যদি নির্বাচন ইঞ্জিনিয়ারিং না করে তারা? আমি মনে করি আমার দল এবং দেশবাসী এটা বিশেষভাবে নজর দেবেন। আমাদের নেতা এবং কর্মীরা বিশেষভাবে নজর দেবেন কোন রকম ইঞ্জিনিয়ারিং করতে যেন না পারে। আজকে এখানে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাহেব রয়েছেন, আমার সদ্য নেতা নজরুল ইসলাম খান আছেন, আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি ওনাদের কাছে বলবো, আমার এই কথাগুলোকে দয়া করে অবজ্ঞা করবেন না, কাজে রাখবে। যদি কথাটা শোনেন কাজে রাখবে, না শুনে কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি তো সিরিয়াসলি কথা বললাম। যাই হোক প্রিয় ভাইরা, আমি প্রথমেই বলতে চেয়েছিলাম যেটা আমি কথাগুলো আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, এখন আপনার সাথে মজা করবো আমি। সেটা হলো, আমি যখন মঞ্চে দাঁড়াই আপনার খুব স্লোগান দিলেন, তাই না? পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ সমাবেশ এবং স্লোগান দেওয়া, সবচেয়ে সহজ কাজ। সবচেয়ে কঠিন কাজ কোনটা? নির্বাচনে জয়লাভ করা। আমি যদি এখন প্রশ্ন করি যে আমার এলাকার অনেক লোক এখানে আছেন, আমি জানি, আপনার কোনো উত্তর দেওয়ার দরকার নাই, আমি তো বলবো আর কি, শুনে যায়। আমি প্রশ্ন করি আপনার কটা বাড়িতে গেছেন, কটা ভোট চেয়েছেন, বলতে পারবেন? আমি জানি এটা। আমি বাসা থেকে মিটিং করেছি, প্রথমে খুব ধীরে ধীরে একজন একটা হাত তোলে, তারপর আস্তে আস্তে সবাই হাত তোলে, আসলে কেউ যায় না। ভাই, আমরা তো রাজনীতি নির্ভর হয়েছি, বহু নির্বাচন করেছি, আমি জানি। তবে হ্যাঁ, 17-18 বছরে নির্বাচনের কোন প্র্যাকটিস আমাদের নাই, ফলে এটা হতেই পারে। তা আমি বলবো যে আপনারা দয়া করে যে যেখানে আছেন, যে এলাকায় আছেন, দয়া করে আগের মতো হয়তো পারবেন না, কিন্তু যতটুকু পারা যায়। বিশেষ করে আমার এলাকাতে অ্যাপার্টমেন্টের সংখ্যা এত বেশি, ডোর টু ডোর যাওয়া খুব মুশকিল। কিন্তু তারপরও আমাদের জনবল এত বেশি আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি সবাই ডোর টু ডোর যেতে হবে। আপনার সবাই এলাকার, হ্যাঁ বেশিরভাগ, আচ্ছা সবাইকে যেতে হবে। লিফটেড পোস্টার সব রেডি আছে, এখন যেতে হবে। আরেকটা বিষয়, আমাদের বিরুদ্ধে কিছু কিছু ছেলেপেলে আছে যারা খুব আগে বাজে কথা বলতেছে সোশ্যাল মিডিয়ায়, দেখেছেন না? খুব আগে বাজে কথা বলতেছে। কিছুটা দূর বলে গেছে, আমি তার যে বলছি, অপকর্ম করতেছে নিজেরা, চাপিয়ে দিয়েছে বিএনপির উপরে। নিজেরা চাঁদাবাজি করতেছে, নিজেরা চাপিয়ে দিচ্ছে বিএনপির উপরে। কি দুর্ভাগ্য আমাদের, ওদের সরকার ক্ষমতায়, আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। সরকার কি করে? বিএনপির হাতে যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা দিয়ে এই পর্যন্ত প্রায় 6,000 কর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমি জানতে চাই কয়জন চাঁদাবাজকে এই সরকার গ্রেপ্তার করেছে? একজন চাঁদাবাজ গ্রেপ্তার করে নাই, কারণ তাদের সকলের চাঁদার মাপ পরিমাপ অনেক বেশি। আমি বাই নেম বলতে পারি, কিন্তু বলবো না, ইলেকশন আগে তো বলবো না। কে করে, কার কাছ থেকে করে, সব জানি ওগুলো আমরা। কিন্তু চাপিয়ে দিচ্ছেন বিএনপির উপরে, বিএনপির উপরে। ইলেকশনে আপনাদের বলার কিছু নাই,
দেশের জন্য কি করেছেন বলতে পারবেন? যারা কথা বলেন, অনেকে বলে যে আমরা দুইবার বলে আমলিকে ভোট দিলেন, বিএনপিকে ভোট দিলেন, এবার আমাদেরকে দেন। আমাদের একবার দেখেন। কেন ভাই? ৭১ আপনারা দেখি নাই কিভাবে মানুষকে কচুকাটা করেছেন, কিভাবে দালালি করেছেন, কিভাবে আমার মা বোনদের ইজ্জত হানি করেছেন, এটা আমরা ৭১ দেখি নাই। আবার আরেকজন কি জানেন? ওদের বলার কিছু নাই, বলে আমরা কি একটা যোদ্ধা বলে, ওরা যোদ্ধা, একটা যোদ্ধা হয়, আমরা মুক্তিযোদ্ধা, ওরা আরেকটা যোদ্ধা। ভাই আমরা তো মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করেছি, তোমরা কি স্বাধীন করেছো? তোমরা একটা অপশক্তিকে প্রতারিত দেশ থেকে বিতাড়িত করেছো, ঠিক আছে, একই করি, আমি স্বীকার করি। কিন্তু আমরাও আমাদের বয়সে এক সময় এরশাদের মতো, হাসিনার মতো স্বৈরাচারের পতন কিন্তু আমরা ঘটিয়েছি। আমরা বলি নাই এই জন্য আমাদের মন্ত্রী বানাতে হবে। আর তুমি একটা পতন ঘটাই করে আমার মন্ত্রী বানাতে হবে। আমরা মুক্তিযুদ্ধের পর যা যা কাজে ফেরত গিয়েছিলাম, আমরা কি বলি নাই আমাদের মন্ত্রী বানাতে হবে? আমরা যা যা কাজে ফেরত চলে গেছি, আমরা কলেজে পড়তাম, ইউনিভার্সিটি পড়তাম, সে পড়াশোনা চলে গেছি। তোমাদের মতো লোক করি নাই, তোমরা সেই লোক করতেছো, এই লোকটা আমরা করি নাই। সুতরাং এত পাগল হওয়ার কি আছে ভাই? বয়স কম, রাজনীতি শিখো, দেশের রাজনীতি করো, দেশের উন্নতি করো, আমরা কামনা করি। আমরা তোমাদের রাস্তায় ফুল ছিড়িয়ে দেব রাজনীতি করার জন্য, কিন্তু অপকর্ম করার জন্য কোন কাজ যদি করো তার জবাব আমরা দিতে পারি ইনশাআল্লাহ। ভাইরা, এই কথাটা আমার বলা ঠিক হয় নাই। আমি নির্বাচন হয়েছি, কিন্তু আমি পারছি না। আমার ধৈর্য কুলোচ্ছে না। ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমি সহ্য করতে পারছি না। আমি আমার কিছুটা বই প্রকাশ আমি ঘুরে গেলাম, আর বলবো আর বলবো না। আজকেই শেষ, আজকেই প্রথম, আজকেই শেষ। তোরা যা খুশি তাই কগিয়া, আমি কোনো কথা কমো না, ঠিক আছে? আমার আর যাই হোক, আমার গলায় সাইনবোর্ডটাকে চলতে হবে না যে আমার বাড়ি ঢাকা এবং শাহজাহানপুরে। আমার ঠিকানা আছে রে ভাই। যারা ঠিকানাবিহীন তারা বলেন আমার বাড়ির মুখ জায়গায়, আমার বাড়ির মুখ জায়গায়। আমি ঠিকানাবিহীন লোক নই, এর মাথায় রাখতে হবে। আমি এই দেশের একজন কর্মী। এই দেশকে স্বাধীন করা থেকে শুরু করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা করা দরকার সবকিছু করছি, এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করবো ইনশাআল্লাহ। তবে এই দেশকে কোন প্রতারকদের হাতে, কোন ধান্দাবাজের হাতে, কোন কসাইদের হাতে এই দলটাকে আমরা পড়তে দেব, এই দেশটাকে পড়তে আমরা দেব না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যা শিখিয়ে গেছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যা শিখিয়ে গেছেন, ইনশাআল্লাহ সেই পথ ধরে আমরা এগিয়ে যাবো, এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।